আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভয়ঙ্কর অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। সর্বশেষ থাকছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভয়ঙ্কর অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। তুরস্ক তাদের ইতিহাসে সর্বোচ্চ শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ এই বোমাটি আনুষ্ঠানিক প্রদর্শন করা হয়। প্রায় 970 কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদোল এজেন্সিকে জানান, গাজাব বোমাটি প্রতি মিটার এলাকায় 10.16টি সার্পনেল বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত 3 মিটার পর পর একটি বিস্ফোরণ ঘটায়। ফলে এই ধ্বংস ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য। তিনি আরও বলেন, বোমার অভ্যন্তরীণ বিস্ফোরক ও ফিলার ডিজাইন নতুনভাবে তৈরি করা হয়েছে। এর যোগ্যতা যাচাই ও সার্টিফিকেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত। নেপ-2 ঘোস্ট আধুনিক বাংকার বিধ্বংসী অস্ত্র। ছাড়াও মেলায় আরও একটি ভয়ঙ্কর বোমার প্রদর্শন করা হয়। এর নাম নেপ-2 ঘোস্ট। এটি 970 কেজি ওজনের এবং একে বর্তমানে বিশ্বের সেরা বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে। তুর্কি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের তৈরি সাধারণ মিসাইল C-35 গ্রেডের কংক্রিটে 2.4 মিটার পর্যন্ত ঢুকতে পারে, অথচ নেপ-2 ঘোস্ট প্রবেশ করতে পারে 7 মিটার গভীরতায়, তাও C-50 গ্রেডের শক্তিশালী কংক্রিটে, যেটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঠামোর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী। এক পরীক্ষায় এই বোমাটি একটি দ্বীপে নিক্ষেপ করা হয়। এতে দেখা যায় বোমাটির মাটির 90 মিটার গভীরে প্রবেশ করে এবং সেই সঙ্গে সৃষ্ট হয় ভূমিধস, গ্যাস নির্গমন ও পাথর ধ্বংসের মতো প্রাকৃতিক বিপর্যয়। এই বোমার আরেকটি বৈশিষ্ট্য হলো এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময়, যেখানে সাধারণত 25 মিলিসেকেন্ড বিস্ফোরণ ঘটে, সেখানে নেপ-2 সময় বাড়িয়ে 240 মিলিসেকেন্ড করা হয়েছে, যাতে বোমাটি আরও গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্র দুইটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। গাজাব-2 ও নেপ-2 ঘোস্ট এর মতো অস্ত্র ভবিষ্যতে আধুনিক যুদ্ধক্ষেত্রে তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠাই টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অব ইসরায়েলের মঙ্গলবারের 29 জুলাই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকরণে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। প্রিন্স ফয়সাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমে আমরা এই অঞ্চলের টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে, অথচ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনিরা আশা করে আসছে। এদিকে গাজার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলি, বোমাবর্ষণ, অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারের নতুন করে আরও 14 ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে 2 জন শিশু। এই নিয়ে অপুষ্টিজনিত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে, যাদের মধ্যে 88 জনই শিশু। মঙ্গলবার 29 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত 24 ঘন্টায় এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচেও অনেক আটকা পড়ে আছেন, তাদের সংখ্যা তালিকাভুক্ত হয়নি।